দেখো আজকে মডার্ন হিস্ট্রির প্রথম যে অধ্যায়, আজ মডার্ন হিস্ট্রি থেকে শুরু করছি। অ্যাডভান্স অফ দি ইউরোপিয়ানস, অর্থাৎ ভারতবর্ষে যে বিভিন্ন ইউরোপীয় বণিকরা, অর্থাৎ ব্যবসায়ী বা বণিক যাদের বলা হয়, তারা ভারতবর্ষে এসেছিল। তো সেই বণিকদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইতিহাসের ক্লাসে। প্রথম অধ্যায় সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রির প্রথম একটা পার্ট, ঠিক আছে, অ্যাডভান্স অফ দি ইউরোপিয়ান। ওকে, তো আমাদের ভারতবর্ষে অনেক ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল, অর্থাৎ অনেক ইউরোপীয় ভারতবর্ষে এসেছিল। তাদের মধ্যে অন্যতম কারা ছিলেন? পর্তুগিজ, ইংরেজ, ড্যানিশ এবং হচ্ছে ফ্রেঞ্চ। তো এই সমস্ত পর্তুগিজ, ড্যানিশ, ইংরেজ, ঠিক আছে, ডাচ, ফ্রেঞ্চ, এই সমস্ত পর্যটক না, ওই যেটাকে বলা হয় ইউরোপিয়ান, তারা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করার সময়। এখান থেকে আমাদের কি করতে হবে, কারা কখন এসেছিল এবং তাদের সম্পর্কে ডিটেলস আলোচনা করতে হবে। অর্থাৎ শেষ পর্যন্ত বিভিন্ন ইউরোপীয় শক্তি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত ইংরেজরা সর্বে সর্বা হয়ে উঠেছিল, যে সেই ইতিহাসটা আজকে আমরা জানবো। তো প্রথমে আমাদের ভারতবর্ষে যারা এসেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পর্তুগিজ। অর্থাৎ পর্তুগিজরা ভারতে প্রথম আসেন কত সালে? 1498 সালে পর্তুগিজরা প্রথম ভারতে আসেন। কোথায় আসেন? অ্যাকচুয়ালি পর্তুগিজ নাবিক, সেই তোমরা জানো যে কি পর্তুগিজকে কোন হ্যাঁ, ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে উপস্থিত হন। তো উনি প্রথম 1498 সালে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে কোথায় আসেন? পশ্চিম উপকূলে কেরালাতে কালিকট বন্দরে আসেন, ঠিক আছে। আচ্ছা, এবার যখনই পর্তুগিজরা ভারতবর্ষে এলো, তারপরে তারা সেখানে এসে ব্যবসা বাণিজ্য করতে থাকলো এবং তারা কুটির নির্মাণ করতে থাকলো। এবং তার পরবর্তীকালে যারা এসেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইংরেজ। ওকে, অর্থাৎ ইংরেজরা ভারতবর্ষে এসেছিল 1498, 2 বছর পরে, মানে 1600 সালে। ওকে, 1600 সালে, সরি 1600 সালে কেন, 2 বছর মানে 100 বছর, 100 বছর 2 মাস পরে। 2 মাস তো নাকি? কত পর্তুগিজদের আসার কত বছর পরে ইংরেজরা আসে? 1600 সালে আসে। তার মানে ডিস্টেন্স কত, মানে পার্থক্য কত? 102 বছর। হ্যাঁ, 102 বছর পরে ইংরেজরা ভারতে আসে। তার মানে প্রথমে এসেছিল পর্তুগিজরা, ঠিক আছে। এবার এরকম আমরা যারা যারা এসেছিল তাদের সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। তো প্রথমে আমরা পর্তুগিজ যেহেতু এসেছিল, তারা পর্তুগিজদের সম্পর্কে একটু জেনে নেব, ঠিক আছে। তো তোমরা হেডিং করো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পর্তুগিজ হেডিং করো, করেছো? আচ্ছা, পর্তুগিজ সম্পর্কে একটু বলে দিই। দি কেপ রুট ওয়াজ ডিসকভার বা ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া ভাস্কো দা গামা। অর্থাৎ ভারতবর্ষে আসার যে সামুদ্রিক জলপথ, সেটা আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা 1498 সালে। তিনি কালিকটে, হি রিচ দি পোর্ট অফ কালিকট 1498, 17ই মে। ওকে, এবং সেই সময় যে রাজা ছিলেন, কালিকটের রাজা ছিলেন জামোরিন। ওকে, এটাও পরীক্ষায় আসে যে যখন তিনি কলকাতা না, কালিকটে যখন আসেন, তখন কালিকটের রাজা কে ছিলেন, এটা একটু পরীক্ষায় আসে। লেখো, লিখে নাও, এই পার্টটা লেখো। 1498 সালে ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসে এবং সেই সময় কালিকটের রাজা ছিলেন জামোরিন। আচ্ছা, এরপরে
তারা অর্থাৎ পর্তুগিজরা কি করেন, তাদের ফ্যাক্টরি স্থাপন করেন, তাদের কুটির নির্মাণ করেন। কোথায় প্রথম তারা কুটির নির্মাণ করেন? কালিকটে এবং তারপরে কোচিতে। অর্থাৎ কালিকটে তাদের প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করে। লেখো, পর্তুগিজদের বাণিজ্য কুটি প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন পর্তুগিজরা প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন কোচিতে। 1400, আচ্ছা 1400 না, কোচিতে লেখো, 1510 থেকে 30 এই সময় পর্যন্ত কোচি ছিল তাদের ক্যাপিটাল। এর পরবর্তীকালে তারা, তারপরে লেখো, এর পরবর্তীকালে তারা, হ্যাঁ হ্যাঁ প্যারা চেঞ্জ করে লেখো, এরপর তারা তাদের রাজধানী গোয়াতে স্থানান্তর করেন। গোয়াতে স্থানান্তর করে। ওকে, অর্থাৎ গোয়াতে 1530 থেকে পরবর্তী। কালিকট আলাদা, হ্যাঁ কালিকট অবশ্যই আলাদা। ও আচ্ছা, কালিকটে প্রথম ট্রেডিং সেন্টার স্থাপন করে। ধরো তুমি এখানে এলে, সাউথ চব্বিশ পরগনায় এলে, ডায়মন্ড হারবারে এলে, ডায়মন্ড হারবারে এসে ব্যবসা শুরু করবে। ডায়মন্ড হারবার কোথায়? ধরো আমাদের স্টেশনে এসে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করলে। ডায়মন্ড হারবার না, আমাদের এখানে স্টেশনে আছে একটা, হাজিপুরে এসে স্টেশনে। তা তুমি কি ওই এরকম আর ব্যাপার। তো প্রথম তারা ওই স্টেশন তৈরি করেছিল, মানে ট্রেডিং স্টেশন। তুমি ব্যবসা বাণিজ্য শুরু করেছিলে, একটা কাপড় দোকান নিয়ে বসেছিলে। কাপড়, না জাস্ট শুরু হলো, দুই এক লাইন আছে। আহ, তো এরকম আর কি, ঠিক আছে। তো কাপড় দোকান করতে করতে তুমি পুরো ডায়মন্ড হারবার কাপড় দোকান তৈরি করে দিলে, সেটাই তুমি ক্যাপিটাল করে দিলে, ঠিক আছে। তো এরকম। তো কোচিটা হচ্ছে তাদের ফার্স্ট ক্যাপিটাল। সেকেন্ড ক্যাপিটাল গোয়া। ওকে, গোয়াতে কত থেকে প্রায় ওই 1530 থেকে যতদিন পর্যন্ত মানে পর্তুগিজরা ভারতে ছিল ততদিন পর্যন্ত। আমি একটা প্রশ্ন করি, বলো তো পর্তুগিজরা কত সাল পর্যন্ত ভারতে ছিল? বলো। সব পাবে। মৌমিতা কত বললে? 1954। ডালিয়া কি বলছো? বলো, এনিওয়ান? আরে ভাই, সবাই কি বলছি, তুমি যদি পারো বলো। বলছি যে আমাদের পর্তুগিজরা কত, দেখুন ভাই, বলছি পর্তুগিজরা কত সাল পর্যন্ত ভারতে ছিল? হুম। হুম। 1961, 61তে, সেই মনে আছে, সেই যখন আমি পড়ে যাচ্ছিলাম, এই গোয়া, আমাদের গোয়া মানে পর্তুগিজদের বিতাড়িত করা হয়, গোয়া ক্যাপচার করা হয়, ঠিক আছে, 1961 সালে, ঠিক আছে। সেই সেই 1961 সাল, তখনও পর্যন্ত কিন্তু। হ্যাঁ ঠিক বললাম তো ঠিকই বলেছো, বলিনি? তোমার রিমোটটা প্রবলেম হয়ে গেছে। ঠিক বলেছো, 1961 সাল, 1961 সাল পর্যন্ত গোয়ারা ছিল, এই সরি, পর্তুগিজরা ছিল, ঠিক আছে, গোয়াতেই ছিল। এবার তুমি বলছো যে গোয়াতে তাদের বংশধররা আছে, অবশ্যই তারা এক এক বছর তো ছিল না, তারা বছরের পর বছর ছিল। 1498 সালে এসছে। তো তাদের 10 পুরুষ, মানে ইভেন 20 পুরুষও কিন্তু আছে গোয়াতে। তারা ইন্ডিয়ান এখন, এই নয় যে তারা তারা এখন ইন্ডিয়ান, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান যাদের বলা হয়। এ তো মনে হচ্ছে হবে ইংল্যান্ডের লোক।
হ্যাঁ, অ্যাংলো ইন্ডিয়ান। এ তৃণমূলের কি করে এলো আমি বুঝতে পারিনি, এ তো কলকাতার লোক না। রাজ্যসভার সংসদ মানে হচ্ছে নমিনেটেড, কোনো ভোটেও দাঁড়ায় না। নমিনেট কতদিন থাকে? এ তো মানে যবে থেকে আছে তবে থেকেই তো ডেরেক এবং ব্রায়ান মানে চিরস্থায়ী মেম্বার। আচ্ছা, নেক্সট লেখো, কোচি ওয়াজ দি আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া। এটা তো লেখা হয়ে গেছে তোমাদের। অ্যান্ড কোচি পর্তুগিজদের কোচি পর্তুগিজদের প্রথম ক্যাপিটাল, অ্যান্ড সেকেন্ড ক্যাপিটাল গোয়া। আচ্ছা, নেক্সট দেখো, ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ। ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ, পর্তুগিজদের প্রথম গভর্নর ফ্রান্সিসকো আলমিদা। পর্তুগিজদের প্রথম গভর্নর ফ্রান্সিসকো আলমিদা। হ্যাঁ, ফ্রান্সিসকো আলমিদা। আলমিদা ইন্ট্রোডিউস পলিসি অফ ব্লু ওয়াটার। লেখো, পলিসি অফ ব্লু ওয়াটার ইন্ট্রোডিউস করেন কে? পলিসি অফ ব্লু ওয়াটার ইন্ট্রোডিউস করেন কে? লেখো, ফ্রান্সিসকো আলমিদা। হ্যাঁ, ব্লু ওয়াটার, নীল জল নীতি। অর্থাৎ এই অ্যাকচুয়ালি এটা কি, এদের পলিসি ছিল যে রাজ্য বিস্তারের বিভিন্ন পলিসি, এখন যেমন বিভিন্ন পলিসি আছে, একটা গভর্নমেন্টে টিকে থাকার জন্য সরকার বিভিন্ন ধরনের পলিসি নিয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের বিভিন্ন সরকার বিভিন্ন পলিসি নিয়ে থাকে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, হেন তেন নানা ধরনের। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ জলপথে তারা উম, জলপথের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, যে জলপথে যে সমস্ত রিজিয়নগুলো আছে উপকূলবর্তী অঞ্চলগুলো প্রথমে টার্গেট করতে হবে। এই অঞ্চলগুলো ক্যাপচার করলে তাহলে আমরা মেন অঞ্চল মানে মেন ঘাঁটি আমরা পেয়ে গেলাম। তো মেন ঘাঁটি পেয়ে যাওয়া মানে আমাদের সেই কারণে এই আলমিদা কি করেছিল, পলিসি অফ ব্লু ওয়াটার নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ জলপথের সমস্ত রিজিয়নগুলো তাদের দখলে আনা। পর্তুগিজ, গোয়া এগুলো এনেছিল, তারপরে বেশি দূর যেতে পারেনি। সরি, কেরালা, গোয়া এই অঞ্চলগুলো তারা ক্যাপচার করেছিল। এরপরে যিনি গভর্নর এসেছিলেন তিনি হচ্ছেন আলবুকার্ক। ওকে, সেকেন্ড লেখো আলবুকার্ক, হেডিং করো। মানে আলফানসো আলবুকার্ক, সম্পূর্ণ অর্থ আলফানসো আলবুকার্ক। আলফানসো আলবুকার্ক, এই আলফানসো আলবুকার্ক কে? ইনি ছিলেন, লেখো, ইনি পর্তুগিজদের সেকেন্ড গভর্নর। ইনি পর্তুগিজদের সেকেন্ড গভর্নর। নেক্সট ইনফরমেশন, যেহেতু গভর্নর, তার উদ্দেশ্য সাম্রাজ্য বিস্তার করা, তো ঠিক সেম ভাবে তিনি একটা পলিসি নিয়েছিলেন সাম্রাজ্য বিস্তারের জন্য, তাকে বলা হয় পলিসি অফ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদী নীতি। পলিসি অফ, লেখো,
Albuquerque introduced policy of imperialism. Policy of imperialism. ওকে, অর্থাৎ সাম্রাজ্যবাদী নীতি তিনি গ্রহণ করেছিলেন। আচ্ছা, নেক্সট, হি ক্যাপচার গোয়া ফ্রম দি রুলার অফ বিজাপুর। অর্থাৎ লেখো, তিনি 1510 সালে গোয়াকে বিজাপুরের থেকে মানে ক্যাপচার করে নেয়, মানে বিজাপুর থেকে দখল করে নেয় গোয়াকে 1510 সালে। 1510 সালে তিনি বিজাপুরের কাছ থেকে গোয়া দখল করে নেয়। অর্থাৎ গোয়াটা বিজাপুরের আন্ডারে ছিল। 1510 সালে তিনি কি করলেন, গোয়াটা ক্যাপচার করে নেয় তাদেরকে ডিফিটেড করে। ওকে, আচ্ছা, দখল করে নেয়, যাই হোক দখল টখল করে নিল, অসুবিধা নেই। তারপরে কি করলো, তিনি একটা দুর্গ নির্মাণ করেন, ঠিক আছে। আলবুকার দুর্গ নির্মাণ করেন এবং সেই দুর্গ নির্মাণে অনুমতি দিয়েছিলেন আর কি আমাদের কৃষ্ণদেব রায়। ওকে, কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেবকে রায় ছিলেন সেই বিজয়নগর সাম্রাজ্যের রাজা, নাম শুনেছে, তুলুপ বংশের রাজা কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কি করেছিল, এ করেছিলেন আর কি, কি বেশ দুর্গ নির্মাণ করতে সাহায্য করেছিলেন। লেখো, কৃষ্ণদেব রায় তাকে দুর্গ নির্মাণের পারমিশন দিয়েছিলেন। ঠিক আছে, এরপরের গভর্নর লেখো, নিনো। এরপরের গভর্নরের নাম লেখো, নিনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিজাপুরের গোলকোন্ডা, না না না, গোলকোন্ডা তো সেই অন্য লোক নির্মাণ করে, সেই ওই আদিল শাহ বংশের রাজারা গোলকোন্ডা, এ না, ইনি না। এ ভাই, ফোর্ট মানে দুর্গ নির্মাণ করেছিল। হ্যাঁ, ওই, হ্যাঁ, আলবুকারকে কথা, আলবুকার, হ্যাঁ। ওই বিজাপুরের গোলকোন্ডা, গোলকোন্ডা দুর্গ আর এই দুর্গ একই না, মানে গোলকোন্ডা দুর্গ নির্মাণ করেছিল অন্য লোক, যেটা হচ্ছে তোমার ওই হ্যাঁ। আচ্ছা, এবার চলো, নিনো দি চুনহা। চুনহা কি, ওই তো আদিল শাহ মানে ওই উম, না, ওই টাইপের, মানে ওই বলো না, ওই গোলকোন্ডা মন্দির ফোর্ট নির্মাণ করেন আর কি, উম, আদিল শাহ বংশের কি কুতুব কুতুব শাহী বংশ, কুলি হ্যাঁ ঠিক 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 ঠিক, কুলি কুতুব শাহী। মনে থাকে না এইসব, কি সব নাম, কুলি কুতুব শাহী। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলো নেক্সট, নিনহদি চুনহা।
নিনো দি চুনা, নিনো দন্তে নস্যই দন্তে নৌকা, নিনো দি চুনা, চুনা নাম দেখেছে। আচ্ছা, নিনো দি চুনা কি করেছিল? চুনা কি করেছিল দেখি। ও ক্যাপিটাল চেঞ্জ করে দিয়েছিল, কোচি থেকে গোয়াতে নিয়ে গেছিল। আচ্ছা, 1930 সালে। ওকে। হুম, 1530। লাস্ট লাইন বললাম যে নিনোদি চুনা হেডিং করো। ইনি একজন গভর্নর, ঠিক আছে। ইনি কি করেছিল অ্যাকচুয়ালি, লাস্ট ইয়ার তিনি এসেছিল, আর নিনোদি চুনার টাইম পিরিয়ড ওই 1529 থেকে 38 সাল পর্যন্ত। তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন কি, ক্যাপিটালটা কোচি ছিল ওনার সময়, কোচি থেকে গোয়াতে ট্রান্সফার করেছিলেন। ঠিক আছে, লিখে নাও। কোচি থেকে গোয়াতে রাজধানী ট্রান্সফার করেছিলেন। হুম। কোচি থেকে গোয়াতে ট্রান্সফার করে। আরো কিছু কাজ করেছিলেন। আহ, দিউ দিউ অঞ্চলটা অর্জন করেছিলেন। আচ্ছা, এগুলো লাগবে না, ছেড়ে দাও। আচ্ছা, নেক্সট লেখো। সময়কালটা 1529 থেকে 38। ওই চুনার রাজত্বকাল, চুনার। আচ্ছা, আলবুকার্ক ওই 1509 থেকে 15, এই 9 থেকে 15। লাগবে না, এরা কি মানে এত আমি মানে যেটা বলছি সেটা লেখা নাও, তোমরা এক্সট্রা তোমাদের করতে বলা হয়েছে, এগুলো লাগবে না তো, এটা লাগবে না, ছেড়ে দাও। আচ্ছা, নেক্সট। আচ্ছা, হুগলি, তারা কেবলমাত্র পশ্চিম ভারতে পর্তুগিজদের আধিপত্য ছিল তা কিন্তু নয়, আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বেঙ্গলেও কিন্তু পর্তুগিজদের আহ, মানে কি বলবো বসতি ছিল, কুটি ছিল। তারা বাণিজ্য কুটি এই পূর্ব ভারতে নির্মাণ করেছিলেন, হুগলিতে নির্মাণ করেছিলেন, ডায়মন্ড হারবারে নির্মাণ করেছিলেন। ডায়মন্ড হারবার বইয়েতে লেখা নেই, বুঝলে, এটা কিন্তু খুব দুঃখের বিষয়। হ্যাঁ, এগুলো লিখতে হয়, লেখা উচিত, এখনো কোর্ট আছে। হুম, প্রমাণ দিতে পারে। ধুস, কাণ্ড দেখ দিন। সেটা সেটা আমি আমি বলেছি তোমাদের, কিন্তু এটা তো, কিন্তু আমরা তো মানে স্বীকৃতি পাইনি, সরকারিভাবে স্বীকৃতি পাইনি। এখানে লোকালি ভাবে সবাই চেনে, কিন্তু সরকারিভাবে স্বীকৃতি পাইনি, এটা তো বইয়ে দেখানো উচিত। ঠিক আছে। ডায়মন্ড হারবার ফোর্ট ছিল, সেই ফোর্টটা ভেঙে দিল, ভেঙে গেল যদি। যাই হোক, লেখো। তারা হুগলিও, মানে হুগলি তারা, মানে হুগলি থেকে তাদেরকে বিতরণ করা হয়েছিল। কে বিতরণ করেছিল? আমাদের শাহজাহানের উদ্যোগে আর কি, কাসিম খাঁ, বাংলার তখন নবাব ছিলেন কাসিম খাঁ। কাসিম খাঁ কি করেছিল, হুগলি থেকে তাদেরকে বিতরণ করেছিলেন। কার নেতৃত্বে? ওই শাহজাহান আদেশ দিয়েছিল পর্তুগিজদের এখান থেকে হটাও। হ্যাঁ, লেখো। মুঘল সম্রাট শাহজাহান প্যারা চেঞ্জ করে লেখো। নিনো হয়ে গেছে। শাহজাহান বাংলা থেকে
বাংলা থেকে পর্তুগিজদের বিতরণ করেন। আচ্ছা, এভাবে মাইক্রো লেভেলে লেখো লেখো যে শাহজাহানের আদেশে কাসিম খাঁ বাংলা থেকে বাংলার হুগলি থেকে 1631 সালে 1631 সালে পর্তুগিজদের বিতরণ করেন। হ্যাঁ, শাহজাহানের আদেশে কাসিম খাঁর নেতৃত্বে, কাসিম খান নেতৃত্বে না লিখে দেখো কাসিম খাঁ 1631 সালে 1631 সালে হুগলি থেকে পর্তুগিজদের, হ্যাঁ 1631 সালে হুগলি থেকে পর্তুগিজদের বিতরণ করে। আচ্ছা, হয়েছে। এরপরে দেখো, এই পার্টটা তো হয়ে গেল 1631 সালে কি হলো, যে আমাদের হুগলি থেকে পর্তুগিজরা বিতাড়িত হলো। এরপরে 1600 এর প্রায় 30 বছর পরে, 30 বছর পরে 1661 সালে আরেকটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি, বোম্বে বোম্বেটাকেও পর্তুগিজরা হাতছাড়া করে। কিভাবে? অ্যাকচুয়ালি পর্তুগিজ যে রাজা ছিল, পর্তুগিজ রাজা তার বোনকে বিয়ে দিয়েছিলেন একজন ব্রিটিশ দ্বিতীয় চার্লসের সঙ্গে। দ্বিতীয় চার্লসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং বিবাহের যৌতুক স্বরূপ তাকে বোম্বেটাকে দান করে দিয়েছিল, অর্থাৎ যেটা যৌতুক বলা হয়, যৌতুক হিসাবে বোম্বে শহরটাকে দান করে দেয়। কাকে? দ্বিতীয় চার্লসকে, পণ প্রথা হিসাবে। ওকে, তো সেইভাবে তার বোনের বিবাহের জন্য, অর্থাৎ পর্তুগিজ রাজা তার বোনের বিবাহের জন্য বোম্বে শহরটাকে হারায়। হারায় মানে কি, তাকে গিফট করে। তাহলে গিফট, ইংল্যান্ডের রাজা হবে। আর রাজা, এখন ওদের চার্লস 3, 4 অনেক কিছু হয়। সেই সেই সেকেন্ড আর এই, ধুস, সে কবে মরে ভূত হয়ে গেছে, আর এই চার্লসের সঙ্গে ওই চার্লস মিলাচ্ছ কেন? ওই চার্লস এই চার্লস সেম না, আলাদা সে। ও, মনে হয়, ঠিক জানি না অতটা, ঠিক আছে। যাই হোক, দ্বিতীয় চার্লসের বিবাহের যৌতুক স্বরূপ বোম্বে শহরটা পর্তুগিজরা 1661 সালে হারায়। ঠিক আছে, মানে গিফট করে, মানে তার সেখানে তার আর কোনো অধিকার নেই। এইভাবে তারা, পর্তুগিজরাও কিন্তু 1661 সালে বোম্বে শহরটা তাদের থেকে, মানে ইংরেজদেরকে দিয়ে দেয়। এরপরে, হুম, এরপরে পর্তুগিজদের, একটু মিউট করে দাও। এরপরে চয়নিকা একটু মিউট করো, চয়নিকা না রেখা মনে হয়। না না, মিউট করে দিয়েছি। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, 1661 সালে পর্তুগিজ রাজা তার বোনের বিবাহের যৌতুক স্বরূপ, বোনের বিবাহের যৌতুক স্বরূপ যৌতুক স্বরূপ বোম্বে শহরটিকে
বোম্বে শহরটি না, পুরো বোম্বে লিখে নাও, পুরো বোম্বে। বোম্বে মিন্স মানে এখন যেটা মুম্বাই, মুম্বাই নাম, যেটা মহারাষ্ট্র এবং হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র এবং গুজরাট মিলে এই যে পুরো রিজিয়ন, এটাকে বলা হয় বোম্বে। সেই সময় বোম্বে বলা হতো। হ্যাঁ, বোম্বে প্রভিন্স। হ্যাঁ, বোম্বে তখনকার দিনে বোম্বে বলা হতো। এখন যেমন সেই রাজ্যটাকে, বোম্বেটাকে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে গুজরাট আর একটা মহারাষ্ট্র। তো তখন ওই বোম্বে এই সেই সময় বোম্বে বলতে এই পুরো রিজিয়নটাকে বোম্বে বলা হতো, ঠিক আছে। দেখো, দ্বিতীয় চার্লসকে বিবাহের যৌতুক স্বরূপ স্বরূপ উপহার দেওয়া হয়। নেক্সট ইনফরমেশন। আচ্ছা, এরপরে গোয়া তাদের যে রিজিয়নগুলো, মানে তাদের যে অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলগুলো হারিয়ে ফেলে। কি কি অঞ্চল? সলসেট এবং বেসিন। এই সলসেট এবং বেসিন, এই যে রিজিয়নটা গোয়াদের পর্তুগিজদের ছিল, সেগুলো তারা হারিয়ে ফেলে। কিভাবে হারিয়ে ফেলে? ওই মারাঠারা এই অঞ্চল দুটোকে ক্যাপচার করে নেয়। ওকে, মারাঠাদের সঙ্গে যুদ্ধ হওয়ার ফলে হেরে যায় এবং মারাঠারা এই দুটো অঞ্চল ক্যাপচার করে, বেসিন এবং সলসেট। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেই কারণে নাও লিখতে পারো। আচ্ছা, এরপরে লাস্ট ইনফরমেশন লেখাবো এর থেকে। তারা তো প্রায় বেশিরভাগ হারিয়ে ফেললো তাদের যে অঞ্চলগুলো ছিল। যেটা বাকি ছিল সেটা হচ্ছে গোয়া, দমন আর দিউ। এই ছোট ছোট এই অঞ্চলগুলোতে তারা কিন্তু লাস্ট পর্যন্ত টিকে ছিল। ওকে, লাস্ট পর্যন্ত টিকে ছিল গোয়া, দমন আর দিউ, এই তিনটে রিজিয়নে পর্তুগিজরা ছিল। বাকি অঞ্চলগুলো তারা হারিয়ে ফেলে, মানে হুগলি হারিয়ে যায়, বেসিন সলসেট মারাঠারা নিয়ে নেয়, বোম্বে দ্বিতীয় চার্লস মানে ইংরেজরা নিয়ে নেয়। আচ্ছা, আর কে? আহ, এই 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 অঞ্চলগুলো তারা হারিয়ে ফেলে। বাকি থাকে যেটা গোয়া, দমন এবং দিউ। এই অঞ্চলগুলোতে পর্তুগিজরা কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরেও পর্যন্ত এই অঞ্চলগুলিতে পর্তুগিজদের আধিপত্য ছিল, অর্থাৎ পর্তুগিজের উপনিবেশ ছিল। এই অঞ্চলগুলো তখনও কিন্তু ভারতের আন্ডারে ছিল না, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরেও কিন্তু এগুলো কিন্তু ভারতের ছিল না, এদের হাতে কলমে কিন্তু পর্তুগিজদেরই ছিল, গোয়া, দমন এবং দিউ। পরবর্তীকালে 1961 সালে সংবিধান সংশোধন করা হয়। সংশোধন করে কি হয়, এই গোয়া, দমন এবং দিউকে মানে ক্যাপচার করা হয় এবং এদেরকে ভারত থেকে চলে যেতে বলা হয়। কত সালে? 1961 সালে, ঠিক আছে। প্রথমে এইটা হচ্ছে লাস্ট প্রশ্ন করেছিলাম, প্রথম প্রশ্ন করেছিলেন যে পর্তুগিজরা শুরু করেছিলেন 1498 সালে, শেষ পর্যন্ত ভারতে টিকে ছিল কত সাল পর্যন্ত? 1961 সাল পর্যন্ত। ক্লিয়ার? তাহলে পর্তুগিজ সম্পর্কে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? লেখো, শেষ পর্যন্ত গোয়া, দমন ও দিউ পর্তুগিজদের হাত থেকে চলে যায় 1961 সালে। কি 1498? ঠিক আছে, এবার চলো আমি দু একটা কোশ্চেন করি। প্রথমে প্রশ্ন উত্তর দেবে, যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। লাস্টে সুতপা আছে, বলো। সুতপা বলো, আনমিউট করো। পর্তুগিজদের সেকেন্ড ক্যাপিটালের নাম কি? দেখে বললে কেন? নিচের দিকে মুখ করলে, যাই হোক। চলো নেক্সট, সুস্মিতা। আমি সব দেখতে পাচ্ছি এখান থেকে। সুস্মিতা বলো, তুমি বলো, কোন পর্তুগিজ প্রথম ভারতে আসেন?
হ্যাঁ হ্যাঁ, কোন পর্তুগিজ প্রথম ভারতে আসেন? কত সালে? 1998। হ্যাঁ, 1498। ঠিক আছে, নেক্সট সৃজিতা বলো। আচ্ছা, 1498 সালে যখন ভাস্কো দা গামা ভারতে আসেন তখন কোথায় আসে, ভারতের কোন অঞ্চলে আসে? মিউট কর। কালিকট। কালিকটে যখন আসে তখন রাজা কে ছিলেন, কালিকটের রাজা কে ছিলেন? জামোরিন। পরপর আনমিউট করো সাহেলি, তারপর রেখা। আচ্ছা, নেক্সট প্রশ্ন সাহেলিকে বলছি। তুমি বলো যে পলিসি অফ ব্লু ওয়াটার নীতি কে চালু করেন? হ্যাঁ, আলমিদা। আলমিদা কে ছিলেন? ওকে, নেক্সট রেখা বলো। পর্তুগিজদের সেকেন্ড গভর্নরের নাম কি? আলবুকার। আলবুকার কি করেছিল, এরপরে রাজীব বলে দাও। কোন নীতি গ্রহণ করেছিলেন? নেক্সট প্রিয়াঙ্কা বলো। নিনহদি চুনা ক্যাপিটাল কোথা থেকে কোথায় স্থানান্তর করেন? ঠিক আছে, চলো নেক্সট ইনফরমেশন লেখো। আর পরে আর ধরছি না, এবারে নেক্সট পরে যাদের যারা আছে তাদের মানে সেকেন্ড টপিকটা তাদেরকে ধরবো। ঠিক আছে, চলো নেক্সট। এবার লেখো ডাচ। মানে ডাচ মানে বাংলায় বলা হয় ওলন্দাজ, যাদের বলা হয় ওলন্দাজ। ওলন্দাজ কারা, কাদেরকে ওলন্দাজ বলা হয় বুঝতে পারবে? হুম, সেটাও ঠিক কথা। আচ্ছা, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওকে। আচ্ছা, ডাচ আসার আগে কিন্তু ইংরেজরা এসে গেছে। ডাচ আসার আগে ইংরেজরা এসে গেছে, তাহলে আমি ডাচ কেন লিখবো? 1600 সালে ইংরেজরা আসে আর ডাচরা আসে 1602 সালে। তাহলে আগে এসছে কে, ইংরেজরা এসছে, তাই না? তো ইংরেজরা অবশ্যই আগে আছে। আচ্ছা লেখো। ডাচটা হেডিং করেছো কি, করে নিয়েছো? লেখো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দাও, কেটে দাও, কেটে ছিঁড়ে দাও। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে যখন প্রতিষ্ঠা হয়, অ্যাকচুয়ালি যখন ইংলিশ 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 ইস্ট ইন্ডিয়া অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠা হয় তার আগে কিন্তু ভারতবর্ষে একজন মার্চেন্ট এসেছিলেন, তার নাম হচ্ছে জন মিলডেন হল। হল, ঠিক আছে, কত সালে? 1599 সালে। হ্যাঁ, তো 1599 সালে জন মিলডেন হল নামক একজন ইংরেজ, যিনি কিনা স্থলপথে ভারতে আসেন। যবে মানে তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়নি। তিনি প্রথম ইংরেজ যিনি কিনা ভারতে আসেন কত সালে?
1592 সাল। লিখে নাও। জন মিল্ডেন হল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার আগে হ্যাঁ হ্যাঁ সাইকেলে করে সে কি? হ্যাঁ হুম, হ্যাঁ ওই পাস। হ্যাঁ বিশাল ব্যাপার তো, সাইকেলে করে এসে গেল। হাই বাবা। হ্যাঁ এইগুলো সত্যি কথা, এগুলো এই ওরাই পারে, ইউরোপীয়রাই পারে একমাত্র। ইউরোপীয় বিশেষ করে এই যারা আমরা ভাবি যে যারা ইউরোপীয় আছে তারা খুবই আরামপ্রিয়, তা কিন্তু নয়, ওরা খুবই হার্ড মানে কঠোর পরিশ্রমী হয় যারা ইউরোপিয়ানরা হয়। কোথায় অন্যের টাকা লুট করে খায়? কিছু নেই, ভাত খেয়ে খেয়ে সব নরম একদম, কিছু নেই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হুম। ডিম মাছ ছাড়া তো পেটে মানে যাবেই না বলে ধুর, খাওয়া। হ্যাঁ তখন মনে হবে যে বড় বড় মাছের, মাছের মাথা। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ বাইরে গেলে কি বলছো বলো? না না ওটা বাইরে তো গেলে। হ্যাঁ হ্যাঁ মারা গেছে। ও আচ্ছা এই পেপারে কিছুদিন আগে দিয়েছিল তো, এই কিছুদিন আগে পেপারে দিল না, দুই একদিন আগে, ওটাই কি? আহ, হ্যাঁ হয়, ওরা পারে, সবকিছু পারে। আরে ভাই ইয়ে হামবোল্ড, হামবোল্ড কালরিটার, এরা সারা পৃথিবী মানে উত্তর উত্তর ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা হয়ে আফ্রিকা পুরো পায়ে হেঁটে সারা মহাদেশ মানে সমগ্র মহাদেশ পায়ে হেঁটে পৃথিবীর কোথায় কি আছে সেগুলো খাতায় লিখেছে, ভ্রমণ করেছে। ঠিক আছে, হামবোল্ড নাম শুনেছো তোমরা, হামবোল্ড কার্ল রিটার, এরা এইসব করেছিল পায়ে হেঁটে।
না রে, হামবোল্ড গিয়েছিল, হামবোল্ডও করেছিল প্রায় মানে ওই কার্ল রিটারও ছিল, ঠিক আছে, কার্ল রিটারও সেম প্রসেসে করেছিল। কার্ল রিটার ওই আহ, একটা বই লিখেছিলেন, ঠিক আছে, কসমস লিখেছিলেন হামবোল্ড, আর এর আটকুন্ডে, আটকুন্ডে বলে নাম একটা বই, সেটাও লিখেছিল তোমার কার্ল রিটার। দুজনেই ভ্রমণের মাধ্যমে সারা পৃথিবী, মানে সারা পৃথিবী বলতে আফ্রিকা পর্যন্ত, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং হচ্ছে আফ্রিকা, এই অঞ্চলগুলো তারা পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। আরো অনেক বিবরণ আছে, যাই হোক এসব। নেক্সট চলো। তো জন মিল্ডেন হল প্রথম মার্চেন্ট যিনি ভারতে স্থলপথে আসেন। সালটা লিখে নাও, 1599 সালে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই ট্রেড করা, ব্যবসা বাণিজ্য করা, ভারতে ব্যবসা বাণিজ্য করা, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। হ্যাঁ, বুঝতে পারলেন? ও, লেখো জন মিল্ডেন হল প্রথম ভারতে আসেন স্থলপথে 1599 সালে। উদ্দেশ্য ভারতে বাণিজ্য করা। নেক্সট, পরবর্তীকালে 1600 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। 1600 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। অ্যাকচুয়ালি আমাদের ওয়েদার ঘুমানোর ওয়েদার, ঠিক আছে, মানে আমাদের এখানে 5টা ওয়েদার পাচ্ছি তো, শীত, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, সমস্ত ওয়েদার এনজয়েবল। আর ওখানে সবসময় ওয়েদার ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা ওয়েদারে শুয়ে থাকলে ঘুমালে আরো জমে যাবে, সেইখানে ওরা কাজ কর্মক্ষম হয়, কঠিন পরিশ্রমী হয়, কারণ জলবায়ু ওদেরকে কাজ করতে বাধ্য করেছে, সেইখানে ওই সমস্ত দেশগুলো উন্নত দেশ। মানে ইউরোপের দেশগুলো কেন উন্নত? আমরা বলি উন্নত দেশ, নার্গিস বলছে ওরা আমাদের কাছ থেকে কি বলছে, লোকের টাকা মেরে নিয়েছে। লুটে নেয়নি গো, ইংরেজরা লুটেছে ঠিক কথা। তারা ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ী লোকেরা তো তারা লাভ দেখবে, তারা যা করে গেছে এখনো আমরা খাচ্ছি, তাই না? কত কত স্কুল করে গেছে, ইংরেজরা করে গেছে, ঠিক আছে, আর এখন সব স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই তো বললাম, ভারতে তুমি বলো না, কলকাতা যত বড় ইউনিভার্সিটি, বড় বড় কলেজ কারা করে গেছে? ইংরেজরা করে গেছে। গ্রাম বাংলায় দেখো সব স্কুলগুলো তখন কারা করেছে? সব ইংরেজরা করে গেছে, দেখবে দেওয়ালগুলো সব মোটা মোটা বড় বড়। আর এখন বলো কটা স্কুল তৈরি হচ্ছে, কটা কলেজ তৈরি হচ্ছে? সব এরা হচ্ছে, কিছুই হয়নি, তারা নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু তারা করে গেছে। হ্যাঁ, 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 কলকাতা দেখবে সব বড় স্কুল, যা স্কুল সবই ব্রিটিশ আমলে তৈরি, স্কুলে সব পরীক্ষা টরীক্ষা দিতে দিতে যাও দেখো তো, মানে স্কুলের ইয়েগুলো দেখলে ভয় পেয়ে যাবে, থাম্বাগুলো। ক্যালকাটা ইউনিভার্সিটি দেখেছে তো? ও ভাই, শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি, সমস্ত কলেজের যে এগুলো, কিন্তু এখন হুম, ইংরেজরা করে গেছে অনেক কিছু, আর নিয়ে তো গেছে, ঠিক আছে, নিয়ে যাক, তারা ব্যবসায়ী লোকেরা তো করবে না। যাই হোক, তো তারা অনেক কিছু করে গেছে, এটা মানতে হবে।
লর্ড লিটনকে আমরা ঢ্যামন বলি, ঢ্যামন মানে খারাপ লোক বলি আমরা, তাই না? লর্ড লিটনকে আমরা বলি না, অ্যাকচুয়ালি সেরকম খারাপ লোক না, মাত্র বয়স কমিয়ে দিয়েছিল। আর এখানে তো পরীক্ষায় নিচ্ছে না তো। ১ বছর, ১০ বছর হয়ে গেলে পরীক্ষা, তাই সে তার থেকে আরো বেশি তো, সেখানে প্রতি বছর পরীক্ষা হতো, অন্তত ইউপিএসসি পরীক্ষা হতো। হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, ১০ বছর পরীক্ষা নিয়ে তো আর ১০। হুম, হুম, হ্যাঁ, সত্যি কথা, এটা কিন্তু আমাদের না পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। ভাবছি যে আমরা আন্দোলন করেছি, আমাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী আছে। দুস স্বাধীন সেরকম ২০০ বছর কি করে থাকে ইংরেজরা, ওই অল্প কটা ইংরেজ এসে এত বড় ভারতবর্ষ। তুমি ভাবো ইংল্যান্ড এইটুকা, মানে আমাদের পশ্চিমবঙ্গের হাফের কম, মানে পশ্চিমবঙ্গের মতো ছোট একটা, আবার ৪টে ছোট ছোট দেশ নিয়ে গঠিত ইউকে। সেই সমস্ত লোকেরা আমাদের সেই মানে সামান্য একটা, আমাদের একটা যে কোনো ত- আর শুধু তখন ভারতবর্ষ, শুধু আমাদের এই ভারতবর্ষ না, তখন ধর পাকিস্তানও ছিল তার মধ্যে, বাংলাদেশ ছিল, মানে পুরো অখণ্ড ভারতবর্ষকে তারা ইয়ে করেছিল, মানে কত বড়। হ্যাঁ, 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 অনেক দেশে মানে আফ্রিকা। হুম, বুদ্ধি ছিল অনেক। আর আর এরাও জানে যে এদেরকে কিভাবে মানে ইয়ে করা যাবে, মানে প্রতিবাদের এটা নেই, সেরকম নেই যে মানে রক্ত ও হচ্ছে হচ্ছে এরকম মানিয়ে নিয়েছে এরকম। কি ভেঙে দিয়েছিল? হুম, কি জানিস, সে কি কই এরকম কই করিনি তো, কি বল। হুম, আচ্ছা, সমস্ত রাজারা তো এরকম ছিল, শোনো। এই ধরো তাহলে তুমি বলো, ওই যে তারা একদিন শুনছিলে নাকি সেই বাবর টাবর ওদের তো অনেকগুলো করে নিয়েছিল, তাহলে কি হবে, তাহলে বলো। ও, আচ্ছা। ও, ও মানে যাকে পছন্দ হবে নিয়ে চলে আসবে, তাই তো? আচ্ছা। ও, আচ্ছা, বাচ্চা ছেলে তো ওই কারণে মানে ২০ বছর বয়সে এ করেছিল। আর সেই সময় রাজা মানে বিশাল একটা পাওয়ার, সেইটাই করেছিল। যাই হোক, তাদের ব্যাপার, আমরা নাক গলিয়ে লাভ নেই। চলো নেক্সট লেখো, চলো। ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠায় লেখো এবার লেখো ১৬০৬ সাল। ১৬০৬ সালে, সরি ৬ না, ভুল বললাম। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে উইলিয়াম হকিন্স আর উইলিয়াম হকিন্স এবং টমাস রো ভারতে আসে, ঠিক আছে? এই জায়গাটাতে একবার গুলে ছিল খুব অনেকে, মানে এটা এ করছিলেন। আমি এবারে কি কি করেছিল বলো তো, কি বলো উইলিয়াম?
হ্যাঁ 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 পারেনি তো, হ্যাঁ। হুম 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 হ্যাঁ হুম ঠিক আছে, হ্যাঁ। লেখো, লেখো উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাজসভায় আসেন 1608 সালে। 1608 সালে উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাজসভায় আসেন 1608 সালে সুরাটে ফ্যাক্টরি নির্মাণের জন্য। ওকে, দেখো 1608 সালে প্রথম উইলিয়াম হকিংস, ঠিক আছে, জাহাঙ্গীরের রাজসভায় আসেন। অ্যাকচুয়ালি ইনি ছিলেন আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দূত। ওকে, চলো লিখে নাও। উইলিয়াম হকিংস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত, যিনি জাহাঙ্গীরের রাজসভায় আসেন কি করার জন্য, ওই পারমিশন নেওয়ার জন্য, যে ভাই আমরা ট্রেড করব, ব্যবসা বাণিজ্য করবো, তোমরা একটু, তুমি এখানে রাজা আছো, তুমি সম্রাট, তোমার একটা পারমিশন দরকার হয়। কিন্তু অনেক চেষ্টা করেছিলেন উইলিয়াম হকিংস, মানে জাহাঙ্গীরের কাছ থেকে সেই পারমিশনটা পায়নি। ওকে, চলো লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। এর পরবর্তীকালে থমাস রো, এর পরবর্তীকালে থমাস রো প্রথম জেমসের দূত হিসাবে, প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন। উদ্দেশ্য কি, ওই ট্রেড পারমিশন করার জন্য, ফ্যাক্টরি নির্মাণ করার জন্য। ফাইনালি থমাস রো কিন্তু জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিতে সক্ষম হয় ব্যবসা বাণিজ্য করার জন্য। থমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আসেন প্রথম জেমসের দূত হিসাবে। সালটা বলেছি আমি। এ এ ভাই সেটা তো শোনো, উইলিয়াম হকিং। লাস্টের লাস্টের সালটা আমি, লাস্টের সালটা বলেছি। ইয়েস অর নো? লেখো 1615। 1615 সালে জাহাঙ্গীরের রাজসভায় আসেন। বাণিজ্য কুটি নির্মাণ করার জন্য, এবং তিনি সফল হন।
নেক্সট প্যারা চেঞ্জ। 1690 সাল। সাল জব চার্নক। জব চার্নক কি করেন? কলকাতা শহর তৈরি করেন, মানে এই সুতানুটি, কালিকট এবং গোবিন্দপুর এই তিনটে অঞ্চল নিয়ে আর কি কলকাতা বন্দর তৈরি করেন। মানে অ্যাকচুয়ালি জব চার্নো কলকাতা বন্দর মানে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা বলা হয়। প্রথম এই তিনটে গ্রামকে তারা মানে এই তিনটে ভিলেজ সুতানুটি, কালিকট এবং গোবিন্দপুর, ঠিক আছে, এই তিনটে অঞ্চলকে ক্যাপচার করে সুতানুটি, কালিকট, এই কালিকট না, কলিকাতা, মানে যেটাকে বলা হয় কলকাতাকে কলিকাতা বলা হয় তখন, বলা হতো, এগুলো গ্রাম ছিল তখন। সুতানুটি, কলিকাতা অ্যান্ড গোবিন্দপুর, ঠিক আছে, এই তিনটে গ্রামে কি করলো জব চার্নক। হ্যাঁ, 1690 সালে জব চার্নক ফ্যাক্টরি নির্মাণ করেন। হ্যাঁ, ফ্যাক্টরি নির্মাণ করেন সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর অঞ্চলে। অর্থাৎ এই তিনটে অঞ্চলে ওই ফ্যাক্টরি নির্মাণ করেন। তো ওই যে শুরু করেছিলেন এই তিনটে গ্রামকে নিয়ে, পরবর্তীকালে এই তিনটে গ্রাম গ্রো করে, যেটা বৃহত্তম কলকাতা নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, এবার তোমরা ফোর্ট উইলিয়াম দেখেছো? ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম দেখোনি? কলকাতায় কোথায় আছে বলো তো নওয়াজ? ফোর্ট উইলিয়াম তো যাই হোক, ওই ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠা হয়? 1700 সালে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। কে করেছিলেন? করেছিলেন লেখো। লেখো ফোর্ট উইলিয়াম। এখন ফোর্ট উইলিয়াম কলেজ একটা আছে না? ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম কলেজ। আচ্ছা, দি ফ্যাক্টরি সুতানুটি ওয়াজ ফর্টিফাইড। আচ্ছা, এ দেখো ওই সুতানুটিতে, লেখো সুতানুটিতে ইংরেজ বণিকরা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করেন। সুতানুটিতে ইংরেজ বণিকরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন 1700 সালে, তৃতীয় চার্লসের নামে। তৃতীয় চার্লসের নামে। নেক্সট, ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, কোথায় এবার কয়েকটা এবার চলো লেখো ইংরেজ ইংরেজ। আচ্ছা এবার লেখো, হ্যাঁ এটা লেখাবো, এবার লেখো, এবার চেঞ্জ করে লেখো। ইংরেজরা প্রথম, ইংরেজরা প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন
সুরাটে। সুরাটে, এটা সুরাটটা ওয়েস্ট কোটে অবস্থিত, মানে পশ্চিম ভারতে অবস্থিত, পশ্চিম উপকূলে। এবার লেখো পূর্ব উপকূলে ইংরেজদের বসতি। পূর্ব উপকূলে ইংরেজদের বসতি। কোথায়? পূর্ব উপকূলে লেখো করমন্ডল মুসলিপত্তনম। করমন্ডল মুসলিপত্তনম। মুসলিপত্তনম। এখানে ওই ইংরেজরা কুটি নির্মাণ করেছিলেন, মানে বাণিজ্য কুটি নির্মাণ করেছিলেন। পূর্ব উপকূলের মধ্যে যদি বলা এরকম প্রশ্ন আসে যে ইংরেজরা কোথায় বাণিজ্য কুটি নির্মাণ করেছিলেন, পূর্ব ভারতে প্রথম কোথায় বাণিজ্য কুটি নির্মাণ করেছিলেন, উত্তর কি লিখবে? করমন্ডল উপকূল, মুসলিপত্তনম। ইংরেজ কমপ্লিট। এবার লেখো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়, হেডিং করো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি আর একটু লেখাবো, লেখানোর পরে কোশ্চেন করবো। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় 1602 সালে। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা 1602 সালে হয়েছে। দেখো ডাচদের ফ্যাক্টরি লেখো। ডাচদের ফ্যাক্টরি কোথায় কোথায় ছিল? দেখো পূর্ব উপকূল পয়েন্ট করো। পূর্ব উপকূলের মধ্যে কোন কোন অঞ্চল? করমন্ডল, এক নম্বর লেখো করমন্ডল। দু নম্বর লেখো পুলিকট। তিন নম্বর লেখো নাগাপাত্তানাম। নাগাপাত্তানাম। তারপর লেখো হুগলি। নেক্সট দেখো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কালকে নোটস, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালকে নোটসটা কেউ
দিলে না। কালকে নোটসটা আমাকে চাইছিল কয়েকজন, নোটসটা তো পেলাম না। নোটসটা না পেলে আমি কি করে দেবো? ঠিক আছে, যার কারোর কাছে যদি থাকে কালকে নোটসটা একটু দিয়ে দেবে আমাকে। আচ্ছা, আজকে নোটসটাও দিয়ে দেবে। কেউ দেয়নি বুঝলে, কি বলবো বলো। নার্গিসও দেয় না কালকে। কালকে তাছাড়া সবাই ক্লাস করেছিল, প্রায় বেশিরভাগ জন ক্লাস করেছিল, সেই কারণে নোটস। হ্যাঁ, সেই- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং আমি আপলোড করে দিয়েছি কালকে। আজকেও রেকর্ডিং করেছি। এরা কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না, না পেলে আর কি করবে। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, ফোর্ট উইলিয়ামটা দেখেছি আমি, মানে আমি মানে অনেকদিন আগে, প্রায় 4-5 বছর আগে আমি দেখেছি, মানে ফোর্ট উইলিয়াম। মানে বিশাল একটা, মানে বিশাল দুর্গ তো অবশ্যই, বিশাল এরিয়া আর কি। কোথায় একটা সেন্টার ফেন্টার পড়েছিল মনে হয়। হ্যাঁ, ফোর্ট উইলিয়াম দুর্গটা কি মনে হয় এখন ফোর্ট উইলিয়াম কিছু একটা হয়ে গেছে বুঝলে, মানে একটা ফোর্ট উইলিয়াম কলেজও আছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এয়ার বেস আছে। মানে এবার আন্ডারগ্রাউন্ড এটা শুনিনি তো। আন্ডারগ্রাউন্ড মানে, মানে ওটা দেখা যায় না, মানে নাম আছে ফোর্ট উইলিয়াম, তাই তো? ফোর্ট ফোর্ট উইলিয়াম একটা মিলিটারি বেস এখন ওখানে কলকাতায়, কিন্তু হুম, হ্যাঁ লেখো, হেডিং করো ফ্রেঞ্চ স্টিল লেখো। হুম 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 হুম। ও, এগুলো মানে মিলিটারি তো সেই কারণে অতটা ইয়ে হয় না, মানে এবার সবকিছু জানানো হয় না হয়তো, এই সমস্ত বিষয়গুলো অতটা পাবলিশ হয় না, মানে মিলিটারি বেস তো সেই কারণে। চলো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এখানে আর 2-1 মিনিট লেখাবো, লেখালে হয়ে যাবে। ঠিক আছে, তারপর যে যার মতো। নামাজের কটা থেকে পড়ানো আছে? ঠিক আছে, হয়ে যাবে। দুপুরে পড়ানো বন্ধ করে দিয়েছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে আহ, কোথায় প্রতিষ্ঠা হয় লেখো। আচ্ছা, 1664 সালে প্রতিষ্ঠা হয়। কোথায় প্রথম লেখো। ফ্রেঞ্চরা প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন সুরাটে। ফ্রেঞ্চরা প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন সুরাটে। আচ্ছা, লেখো, নেক্সট লেখো। পন্ডিচেরি লেখো, পডুচেরি। আরে কে কে কি বলো আমি নিজে বুঝতে পারি না। এখন পদুচেরি হয়ে গেছে, পদুচেরি। লেখো পন্ডিচেরি। পুদুচেরি। হ্যাঁ, এখন পুদুচেরি হয়ে গেছে। এখন পন্ডিচেরি ছিল, পন্ডিচেরি ছিল
ফ্রেঞ্চদের ফরাসিদের বাণিজ্য কুটি। চলো এবারে আমি প্রশ্ন করছি, ফরাসিদের বাণিজ্য কুটি। হ্যাঁ হ্যাঁ, দেখি শুরু করে চলে যাও। কিছু বলিনি।